হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ব্র্যান্ড নিউ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিকের ওপর কিন্তু ডিসকাস করা হবে, যেটা হলো ইন্ডিয়ান ইকোনমির ওপর যে এগ্রিকালচার তার প্রভাব কতটা এবং কী ধরনের, যে পদক্ষেপগুলো খুবই ইন্টারেস্টিং। এবং একটা আর্টিকেলও রিসেন্টলি আমি পড়েছি, সেখানেও কিছু ইন্টারেস্টিং তথ্য কিন্তু কারেন্ট সিনারিও সেখান থেকেও কিছু অ্যানালিসিস করে সেখান থেকে উঠে এসছে। তো তোমরা সবাই জানো যে ইন্ডিয়ান ইকোনমির ওপর এগ্রিকালচারের কতটা প্রভাব রয়েছে। যেই হিস্ট্রি যদি আমরা দেখি, সেখানে ইকোনমির কিন্তু একটা বড় বিবর্তন বা রেভলিউশনের জায়গা, যেটার অবদান কিন্তু এগ্রিকালচারে যথেষ্ট পরিমাণে ছিল। আর বর্তমান প্রেজেন্ট টাইমে যে ধরনের বিবর্তন এবং যে ধরনের পরিবর্তনগুলো এসছে এগ্রিকালচার এই সেক্টরে, সেটা কিন্তু হিউজ ডিফারেন্স যথেষ্ট পরিমাণে সেইখানে রয়েছে। গ্রোথ রেট বলো, ভলিউম বলো, সব কিছুরই কিন্তু ইনক্রিজিং একটা অ্যানালিসিস ডেটা কিন্তু সেখানে রয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওটা শুনলে বুঝতে পারবে যে কোথার থেকে কী রকমের পরিবর্তন এসছে এবং কতটা, এবং ভবিষ্যতেও কী ধরনের চেঞ্জেস আসতে পারে এবং তার থেকে কী অ্যাডভান্টেজ এগ্রিকালচার সেক্টরে হতে পারে, যারা ফার্মিংয়ের সাথে যুক্ত তাদের সেই অ্যাডভান্টেজ বা বেনিফিট হতে পারে। ইন্ডিয়ান ইকোনমির ওপর যে এগ্রিকালচারের যে প্রভাব, তার যে গ্রোথ রেট সংখ্যাটা বলতে গেলে 4.18% থেকে 5% অবধি কিন্তু সেখানে একটা গ্রোথ রেট দেখা গেছে। এছাড়াও এগ্রিকালচার সেক্টর প্রায় 15% মতো কিন্তু ইন্ডিয়ান জিডিপিতে কন্ট্রিবিউট করে। পুরো ইন্ডিয়ান পপুলেশনের 40% মতো এই সেক্টরের সাথে কিন্তু যুক্ত রয়েছে। অন্যান্য সেক্টরে যেমন ইন্ডাস্ট্রিয়াল একটা গ্রোথ হিউজ পরিমাণে দেখা গেছে, এগ্রিকালচার সেক্টরেও কিন্তু প্রযুক্তিগত দিক থেকে বলো বা উৎপাদনের গুণমান বা পরিমাণ বলো, সব কিছুর কিন্তু একটা হিউজ বিবর্তন, রেভলিউশন কিন্তু সেখানে দেখা গেছে। এবং অ্যাভারেজ অ্যানুয়াল গ্রোথ রেট সেটাও কিন্তু 4.18% মতো ইনক্রিজও হতে দেখা গেছে। ড্রাস্টিক্যাল চেঞ্জ তো হয়েইছে, কিন্তু অন্যদিকে একটা হিউজ পরিমাণে ক্ষতিও কিন্তু সেখানে হয়েছে। সেটা ক্লাইমেট চেঞ্জের কারণে বলো বা অন্যান্য কোনো প্রাকৃতিক বা সামাজিক কারণেই বলো। যদিও প্রযুক্তিগত দিক থেকে অনেকটাই আমরা উন্নতি অনেকটা পরিমাণে কিন্তু হয়েছে, তা সত্ত্বেও কিন্তু ক্ষতিটাও হয়েছে অনেক। সেই দিকটা মাথায় রেখে এবং শস্যের যে এত পরিমাণে ক্ষতি, একটা কিন্তু বেশ কয়েকটা স্কিমও কিন্তু ভারত সরকার দ্বারা পরিচালনা করা হয়, যেখানে কিন্তু শস্য এবং কৃষকদের বেনিফিটের জন্য কিন্তু বেশ কয়েকটা পলিসি বলো বা স্কিম বলো, সেখানে কিন্তু সূচনা হয়েছে বেশ কয়েক বছর ধরেই, যেটা কিন্তু লাভবান হচ্ছে। যারা যারা এই সেক্টরের সাথে যুক্ত এবং পলিসির সাথে যুক্ত, তার প্রত্যেকে কিন্তু বেনিফিশিয়াল। ফার্মার রিপ্রেজেন্টেটিভ বা এগ্রিকালচার যে স্টেক হোল্ডার যারা রয়েছেন, তাদের ডিমান্ডে বেশ কিছু গ্যারেন্টেড লিগাল যেই ডকুমেন্টেশন সেগুলো করা হয়, লিগাল যে ডিমান্ড সেগুলো কিন্তু রাখা হয়, যার ফলে বেশ কয়েকটি প্রকল্প, পলিসি, ট্যাক্সেস রিডাকশান, এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, মানে প্রতিটি শস্যের জন্য একটা সুরক্ষা বা পলিসি সেখানে কিন্তু ধার্য করা হয়। দেখো, প্যান্ডেমিকের আগেও একরকম এগ্রিকালচারের, প্যান্ডেমিকের পর সেখানে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যায়। অবভিয়াসলি সব সেক্টর, সব ফিল্ডে কিন্তু সেটা হয়। সেখানে এমপ্লয়মেন্ট বলো বা সেখানে উৎপাদন বলো, সব ক্ষেত্রে কিন্তু একটা ড্রাস্টিক্যাল চেঞ্জ কিন্তু দেখা যায়। যেই কারণে কৃষকদের তার জমি এবং তাদের পরিবারের ওপর, মানে তাদের বেনিফিটের কথা মাথায় রেখে ভারত সরকার বেশ কিছু পলিসি এবং প্রকল্প তাদের জন্য কিন্তু চালু করে। লো রেট ইন্টারেস্ট ক্রেডিট, মানে লো ইন্টারেস্ট রেটে লোন পেতে পারবে। এছাড়াও রিডিউস ট্যাক্সেস, সেখানে তাদের জন্য ট্যাক্সে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় কিন্তু ছাড় সেখানে দেওয়া হয়। পেস্টিসাইড বলো, সিডস বলো বা আদার্স ফার্টিলাইজার, সব ক্ষেত্রেই কিন্তু তাদের যেই ট্যাক্স, আদার্স ক্ষেত্রেও সেখানে পিএইচডি, ল্যাবরেটরি, এগ্রিকালচার এডুকেশনাল সেক্টরেও সেখানেও কিন্তু জিএসটির পরিমাণ প্রায় 18% থেকে নামিয়ে 5 to 8% সেখানে কিন্তু করা হয়েছে, যেটা কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল। এগ্রিকালচারাল লোন সেটা কিন্তু অনেকটাই ডিক্রিজ করে 1% মতো করা হয়। এছাড়াও যে ইনস্টলমেন্ট সেটা কিন্তু 6,000 থেকে বেড়ে 12,000 অবধি কিন্তু সেখানে করা হয়। বেশ কিছু বেনিফিট এবং পলিসিও সেখানে কিন্তু রয়েছে। এমএসপি মিনিমাম সাপোর্ট প্রাইস, যেটা আগেই বললাম শস্যের জন্য, যেটা কিন্তু করা হয়। এছাড়াও ভারত সরকার দ্বারা পিএম কিষাণ, গভর্নমেন্ট দ্বারা পরিচালিত যেই পলিসিগুলো, পিএম কিষাণ ইনকাম যোজনা বা কৃষকদের জন্য অন্যান্য যেই রোজগার করার ব্যবস্থা, যেই পলিসির মাধ্যমে
সেটাও কিন্তু যথেষ্টই কিন্তু বড় পদক্ষেপ বলা যেতে পারে। একটা বিবর্তন সেখানে কিন্তু দেখা গেছে এবং যে গ্রোথটা সেটা অ্যানালিসিস ফার্মিংয়ের ক্ষেত্রে সেখানে অনেকে বলে ভেজাল জিনিস, অনেকে বলে অর্গানিক জিনিস, তো সেই মান আরও বাড়ানোর জন্য, অথেন্টিক জিনিসটা পাওয়ার জন্য সেটাও কিন্তু ল্যাবরেটরিতে হাইব্রিডের মাধ্যমে গুণমান আরও বেটার করার জন্য সেই ফসলের ওপর পরীক্ষা নিরীক্ষা চলছে, অ্যানালিসিস চলছে এবং বিভিন্ন স্ট্র্যাটেজির মাধ্যমে সেই উৎপাদনশীলতা বলো বা সেই গ্রোথ বলো সেটাও কিন্তু অনেক পরিবর্তন হচ্ছে, অনেক উন্নতির দিকে কিন্তু দেখা যাচ্ছে। তো ফিউচারে কিন্তু আরও অন্যান্যভাবে কিন্তু এগ্রিকালচারে একটা অন্যতম বিবর্তন, যেখানে মাটি থাকবে না, অনলি জল এবং কেমিক্যালের সাহায্যে কিন্তু প্ল্যান্ট সেখানে গ্রোথ হচ্ছে এবং সেখানে চাষবাসও কিন্তু করা হচ্ছে। তো বিগত কয়েক বছর ধরে এই গ্রোথটা কিন্তু একটা হিউজ পরিমাণে দেখা গেছে এবং আগামী দিনগুলোতেও একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে, যেটা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে, ইন্ডিয়ান জিডিপির ওপর আরও কিন্তু প্রভাব ফেলবে। তো পরবর্তীতে কি কি পরিবর্তন আসে সেগুলো কয়েক বছর পর সেটা অ্যানালিসিস করে বোঝা যাবে। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যে ইনফরমেশনগুলো যদি ভালো লেগে থাকে এবং এই জিনিসগুলোকে জানতে যদি না জেনে থাকো, কেমন লাগলো জেনে সেটা আমায় জানাও। আর তোমরা কারা কারা এগ্রিকালচার বিষয়টা ভালো লাগে তোমাদের, বা অনেকেই ফার্মিং করো বা গার্ডেনিং করো এবং তারাও তাদের হবি, তো তারা জানাতে পারো সেই ফিউচারিস্টিক দিক তোমাদের কি মনে হয় কোথায় যাবে পরবর্তী সময়ে। আর নর্মালভাবে কি আমরা যে জিনিসগুলো পাচ্ছি সেগুলো আসবে, নাকি সেই জিনিসগুলোর মধ্যে যে অথেন্টিক ভাব সেটা কতটা কি ডিফারেন্স থাকবে না থাকবে, তোমাদের মতামত জানাতে পারো। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এমনই একটা ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণ টেক কেয়ার, হ্যাভ আ গুড ডে।